বাংলাদেশে এখন তারেক রহমান দেশে ফেরার পর থেকে রাজনীতির হাওয়া তারেক রহমান কেন্দ্রিক। এ ব্যাপারে কোনো কারো হয়তো দ্বিমত নাই। কিন্তু আমরা দেখছি তিনি এখন যেভাবে করে বৈঠকগুলি করছেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে, নির্বাচনের আর বেশি বাকিও নেই। সাজিদুল হক রুবেল, আপনারা তো এই বৈঠকে যান, শামিল হচ্ছেন। আপনারা কি বিবেচনা করে শামিল হচ্ছেন? ধন্যবাদ। আমি প্রশ্নটা একটু বৈঠক কি ঐক্যমত্য কমিশনের বৈঠক বলছেন নাকি তারেক অন্য কোনো রহমানের বৈঠক? সঙ্গে সবাই যে ও, সৌজন্যতামূলক তারেক রহমানের সাথে। আচ্ছা, ঠিক সাক্ষাৎ আছে, করেছেন, ধন্যবাদ। এবং আজকে দেখলাম বাম দলগুলো গিয়েছেন এবং মুজাহিদুল হুম, ইসলাম সেলিমও ছিলেন। ধন্যবাদ। আজকে মূলত তারেক রহমান উম, বাংলাদেশের অনেক রকমের রাজনৈতিক দল বা জোটের সাথে বৈঠক করেছে আর কি। প্রায় অনেক ধরনের জোটের সাথে। তো তারই মধ্যে আজকের একটি বিষয় ছিল যে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট, যে নতুন একটি জোট গঠিত হয়েছে, বাম গণতান্ত্রিক ফ্রন্ট এবং বাংলাদেশ জাসদ সহ। এই গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের নেতৃবৃন্দ আজকে তারেক রহমানের সাথে একটি সৌজন্য সাক্ষাতে গিয়েছিলেন, যার অন্যতম উদ্দেশ্য ছিল হচ্ছে খালেদা জিয়া মারা যাওয়ার পর বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা যাবার পর তার সাথে একটি সমবেদনা প্রকাশের জন্যই সৌজন্য সাক্ষাৎ এটি। মূলত বিষয়টি এটি আর কি। তো সেই সাক্ষাতে যাওয়ার পর হচ্ছে সেখানে বাসদের সাধারণ সম্পাদক ছিলেন, সহ-সাধারণ সম্পাদক ছিলেন, আহ, আমাদের বাংলাদেশ মার্ক্সবাদী দলের বা বাসদ মার্ক্সবাদীর সমন্বয়ক ছিলেন, বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতৃবৃন্দ ছিলেন, কমিউনিস্ট পার্টির সভাপতি সাধারণ সম্পাদক ছাড়াও কমরেড মুজাহিদ ইসলাম সেলিম, সাবেক সভাপতি, তিনিও এখানে উপস্থিত ছিলেন আর কি। আর আমরা যতদূর দেখেছি মিডিয়ার মাধ্যমে যে ওখানে তারেক রহমান ছিলেন এবং ছিলেন মির্জা ফখরুল। তো এই বিষয়টি এবং সেই বিষয়ের সাথে মূলত এখানে রাজনৈতিক আলাপ আলোচনা হয়েছে। শোক বা শুভেচ্ছা বিনিময় ছাড়াও হচ্ছে রাজনৈতিক কথাবার্তা হচ্ছে। রাজনৈতিক কথাবার্তাগুলোর মূল জায়গা যেটি ছিল সেটি হচ্ছে আপনার হচ্ছে যে নির্বাচন বাংলাদেশে অনেকদিন পর হওয়ার একটি পরিস্থিতি তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে যে এটি যেন সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন বাংলাদেশে হবে, এবং এটা নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে শঙ্কাও রয়েছে। এই আশা এবং শঙ্কার যে বিষয়গুলো, সেগুলোর বিষয়ে হচ্ছে গিয়ে পারস্পরিক একটি মত বিনিময় করা হয়েছে। এবং একই সাথে বাংলাদেশে যে মৌলবাদী শক্তি, দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল শক্তি এবং ৭১-এর পরাজিত যে শক্তি, সেই শক্তির যে একটি আস্ফালন চলছে, সেই বিষয়টিতেও আলোচনা হয়েছে। এবং এরকম আলোচনার কোনো এক সময় হয়তো তারেক জিয়া বলেছেন যে ৭১-এর হচ্ছে বাংলাদেশের রাজনীতির মূল ভিত্তি হবে, ৭১-এর বাইরে গিয়ে গেলে বাংলাদেশের অস্তিত্ব প্রশ্নের সম্মুখীন হবে না। এই ধরনের আলাপ আলোচনা করা হয়েছে। তবে কেউ কেউ বলবার ইঙ্গিত করে যে এখন যেমন হচ্ছে গিয়ে নানা ধরনের নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের খেলাধুলা হচ্ছে, আসন ভাগাভাগি ব্যাপার হচ্ছে, বিষয়টা তাই নয়। আমরা দীর্ঘ ৪ দশক ধরে যেমন বিকল্পের রাজনীতি নিয়ে অগ্রসর হচ্ছি, যেই বাম বিকল্পের রাজনীতিকে রক্ষা করবার জন্যই আমরা ১৪ দলের জোটে যাইনি আমরা মহাজোটে। ঠিক তেমনি ভাবেও হচ্ছে বিএনপির যে সমমনা জোট টোট আছে, যেটা হচ্ছে গণতন্ত্র মঞ্চ বলেন বা সাকি সাইফুল হকরা যেই ধরনের মুভের মধ্যে আছে, আমরা সেই মুভের মধ্যে কখনোই অতীতেও ছিলাম না। অতীতেও অনেকবার আহ্বান করা হয়েছিল, বিশেষ করে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিলেন তখন হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা A to Z ইউনিটি করবার কথা তারা বারবার বলেছিলেন। কিন্তু কমিউনিস্ট পার্টি কিংবা বাম গণতান্ত্রিক জোটে যে পার্টিগুলো রয়েছে তারা কখনোই সেই জায়গায় যায়নি। তারা তার বিকল্প অবস্থান থেকেই আওয়ামী লীগ বিরোধী বা শেখ হাসিনা বিরোধী লড়াই সংগ্রামটি ১০-১২ বছর ধরে করে আসছিল, তার পতনের আগে থেকে শুরু করে তাদের কাজ আমরা আমাদের বিকল্প ধারাতেই
আমরা আমাদের স্বতন্ত্র ধারাতেই লড়াই করেছি তখনও। এখনো এই যে 18টি মাস, এই 18টি মাস সেও যে ঝঞ্ঝা যাচ্ছে বা যেই আহ, আশাভঙ্গ এবং আরো বেশি হতাশার যে ইয়াগুলো হচ্ছে, সেই জায়গাগুলো হচ্ছে যে কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীরা তাদের স্বকীয় অবস্থান ধরে রেখেই, তাদের বিকল্প ধারা ধরে রেখেই আমরা আমাদের রাজনৈতিক আহ, কর্মসূচি বা কাজটা অগ্রসর করছি, এবং নির্বাচনী লড়াইটাও আমরা আমাদের সেই বিকল্প অবস্থান থেকেই করব। জি, জি। শেখ ফরিদ, বাম জি দলগুলোর বিকল্প পন্থাটা কি আসলে? কি বুঝলেন আপনি? এই যে সাজিদুল্লাহ রুবেল অনেক সুন্দর, সুন্দর শব্দ দিয়ে মালা তৈরি করে জি বাম দলের বিকল্প ধারা বললেন। কি? আমি তো বুঝি না। আপনি বুঝেন নাকি? শুনেন, না যদি বুঝলে সব আমাকে যদি সুযোগ দেন, আমি ওকে বুঝাই দেবো। আচ্ছা, ঠিক আছে, আমি ফরিদ ভাই শুনেন অবশ্য ভালো বুঝাই না দেবে, দেখি। অসুবিধা নেই। শুনেন, যদি আপনি সাধারণভাবেই বিএনপি, আওয়ামী লীগ বা অন্যান্য জামাতের কথার মতো যদি সহজেই বুঝেই ফেলেন তাদের বক্তব্য, তাহলে আর বাম রাজনীতি হইল কেন? একটু তো পার্থক্য থাকবেই। এটা রাগ করার, গুসা করার বা অজ্ঞতার প্রশ্ন না। তাদের বক্তব্যগুলো সেই জন্যই তো তাদের আমরা বাম বলি। যদিও আজকাল দেখবেন জামাতিদের এই কোচিং সেন্টার গুলোতে না, দেখবেন যে তাদের বই থাকে, বইয়ের নিচে লেখা থাকে বামেরা দুজনে যাবে। বিলিভ ইট অর নট, এটা একটা অদ্ভুত ব্যাপার। এটা কিন্তু আমি জেনে দায়িত্ব নিয়ে বলতেছি। ইয়ার জামাতিদের, শিবিরদের যত নিয়ন্ত্রিত কোচিং সেন্টার, সেখানে লেখা আছে বামপন্থীরা দুযোগে যাবে, করোনার আয়াত দেয়। মানে হাস্যকর, মানে ধর্মকে তারা কোথায় নিয়ে ঠেকিয়েছে দেখেন। আগে অবশ্য শুধু বাম আর সমাজতান্ত্রিক নেতাদের কথা এগুলো বলতো। আজকে মাসাল্লাহ, আজকাল তো ধানের শীষ নৌকা মার্কায় ভোট দিলে দুযোগে যাবে জামাতিরা বলে থাকে। তাই আর আপনি যেটা বললেন যে তারা জোটের কথা বলে কি বোঝাতে চাচ্ছেন, এটা রাজনীতিবিদ হিসেবে এবং সেই বাম রাজনৈতিক দলের নেতা হিসেবে এটা কমরেড রুবেল সাহেব বললেই ভালো হয় আমার ধারণা। তারপর আমি যতটুকু বুঝি, তারা একটু নিজেদের পার্থক্য রাখার জন্য, কোনো সন্দেহ নাই তারাও এই জুলাই আন্দোলনে, সকল বলি আমি, এটাই আন্দোলনে যুক্ত ছিলেন, কিন্তু তাদের আন্দোলনে যাওয়া আর অন্যান্যদের আন্দোলনে যাওয়া পার্থক্য ছিল। অবশ্যই পার্থক্য ছিল। যেমন আমরা কমলাপুর স্টেশনে যাই, সকলেই তার একই উদ্দেশ্যে যাই না, একই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে যায় না, সবাই কমলাপুর প্ল্যাটফর্মে যায়। কিন্তু কেউ সিলেট যায়, কেউ চিটাগাং যায়, কেউ ময়মনসিংহে যায়, জামালপুর যায়, কেউ সিলেট যায়। এক একজন এক এক দিকে যায়। ওইখানে চোর থাকে, বাটপার থাকে, পুলিশ থাকে, ভালো মন্দ সব মানুষই থাকে, এক একজনের উদ্দেশ্য এক একটা থাকে। তো সেরকম বামপন্থীরা তারা গিয়েছে হয়তো সৌজন্যতা রক্ষার জন্য গিয়েছে। আর তারা যে জোট করেছে, তারা বরাবরই বামপন্থীরা চিন্তা করে যে স্রোতের বিপরীতে থেকে কি কি করা যায়। যদিও ইদানিং আমরা স্রোতের বিপরীতের যে আন্দোলন বা স্রোতের বিপরীতে তাদের যে দ্বন্দ্ব, সেটা একটু আমরা কম দেখতেছি। আগে তো আওয়ামী লীগ আমলে যেটা ছিল, সেটার তুলনায় একটু কম দেখতেছি। হচ্ছে না যে তা না, আমরা দেখেছি যখন ডক্টর ইউনূস সরকার, আগে ইউনূস সরকার না বলে এখন কেউ কেউ এনজিও গ্রাম সরকার বলে, বামপন্থীরা আগে এটা বলেছিল এনজিও গ্রাম সরকার, তারপরে সেটা আমি নিয়ে মোটামুটি মার্কেটিং করে দিয়েছি বিনা পয়সাতেই আর কি। যাই হোক, তো এই এনজিও গ্রাম সরকার এবং ইদানিং দেখবেন যে আদম ব্যাপারীর সরকারও কেউ কেউ বলে, মানে আমি বলি আর কি। কারণ আমি পৃথিবীর ইতিহাসে কোন শাসক আদম ব্যাপারী লাইসেন্স করে এই প্রথম দেখলাম। সারা পৃথিবীর শাসকেরা খনিজের ব্যবসা করে, অন্যান্য খনিজ সম্পদের ব্যবসা করে, বড় বড় ফ্যাক্টরি দেয়, কত কিছু করে। ডক্টর ইউনূস সাহেব মাশাআল্লাহ, মানে আপনি আলহামদুলিল্লাহ না বলে যেতে পারবেন না। অনেক আপনি অবাক করার বিষয়, এমনিতেই তার যে ব্যবসা, এনজিওর ব্যবসা, সেটা তো কোনো আসলে প্রোডাক্টিভ কিছুই নাই। একটা কারখানাও করে নাই, তিনি ডাইরেক্ট আদম ব্যাপারী লাইসেন্স করে বসেছেন। তো এগুলো তারা তাদের মতো করবে বামপন্থীরা। এগুলোর যে আজকাল তারা যে জোট করেছে, তারা, আমি আবারও বলি, দায়িত্ব নিয়ে বললাম যে আগের চাইতে তাদের স্পিরিট, তাদের যে প্রতিবাদের ভাষা, প্রতিবাদের যে ধরন, প্রতিবাদের যে শক্তিমত্তা প্রদর্শন, সেটা অনেকটা আগের তুলনায় কম আছে। আমার মনে হয় আরো বাড়ানো দরকার ছিল। তবুও যাই হোক, মন্দের ভালো, তারা চেষ্টা করে স্রোতের বিপরীতে থেকে তারা অন্তত পক্ষে মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে তারা, আর যাই হোক মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে তারা ঐক্যবদ্ধ জি, এবং তারা কাজ করে যাচ্ছে জি। দেশপ্রেম নিয়ে কথা বলে, কোনো সন্দেহ নাই। তবে ওই যে আপনি যেটা বললেন, আমিও আপনার মতোই সংশয়ে আছি। আমি নিজেও বুঝতে পারতাছি না যে তাদের তাদের আসলে তারা বিকল্প ঐক্যের কথা বলে কি কি করতে চান, কি বলতে চান। এটা আসলে আমাদের অপেক্ষা করতে হবে নির্বাচনের ডাক্তার পরে। সাজিদুল হক রুবেল, এই যে মুক্তিযুদ্ধের কথা আপনারা বলেন, মুক্তিযুদ্ধের প্রশ্নে ঐক্যবদ্ধ, শেখ ফরিদও বললেন মুক্তিযুদ্ধের কথা আপনারা বলেন, আমিও মনে করি আপনারা মুক্তিযুদ্ধের কথা বলেন, তারেক রহমানও বলছেন যে বাংলাদেশের রাজনীতি হবে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক, তাই না? তো দেখলাম আজকে যে 26শে মার্চ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এই বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
তো এই স্বাধীনতা এটা কি আপনারা একমত নাকি যে জিয়াউর রহমান 26শে মার্চ প্রথম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন? নিশ্চয়ই এই বিষয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কখনোই একমত নয়। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বরাবরই সবসময় যখনই বিভিন্ন শাসক দল তাদের মতো করে পাঠ্যপুস্তকে আমাদের এ জাতির ইতিহাস, এ জাতির অভ্যুদয়ের ইতিহাস বা মুক্তিযুদ্ধের ইতিহাস তাদের দলের মতো করে লেখবার চেষ্টা করেছে, তা প্রতিবারই আমরা প্রতিবাদ করেছি, এবারও আমরা প্রতিবাদ করছি। এখন একটি বিষয় একটু বলে রাখা প্রয়োজন রয়েছে, বিশেষ করে ঠিক আজকের দিনে দাঁড়িয়ে, যে দেখেন এই বিকল্প পথটা আমাদের নিতে হয়েছে, বিকল্প পথটা আমাদের নিতে হয়েছে মুক্তিযুদ্ধের প্রশ্নেই, মুক্তিযুদ্ধের প্রশ্নেই বিকল্প পথটা নিতে হয়েছে। এই মুক্তিযুদ্ধের এই যে সংবিধান, এটা এই পরাজিত শক্তির, ৭১-এর পরাজিত শক্তিদের কাছে এত বেশি অ্যালার্জিক কেন, এত বেশি অ্যালার্জিক কেন? এখানে তো কোথাও মুজিববাদ শব্দটি নাই, কিন্তু এখানে একটি শব্দ আছে, সমাজতন্ত্র শব্দ আছে, এখানে শব্দ আছে ধর্মনিরপেক্ষতার শব্দ আছে, এখানে গণতন্ত্রের শব্দ আছে, এখানে জাতীয়তাবাদের শব্দ রয়েছে। যেই বিষয়গুলোকে আমরা দেখি, এটা শুধু আওয়ামী লীগের একার দোষ না ভাই, এদেশে গত 54 বছরে যারা যারা লঙ্কায় গিয়েছে তারা সবাই রাবণ হয়েছে আর কি। এবং কি আমাদের মেনন ভাই, ইনু ভাই, দিলীপ বড়ুয়া, ওনারাও তো বামপন্থী ছিলেন, ওনারাও আমাদের সাথে বিকল্প তৈরির, বাম বিকল্প সরকারের স্বপ্ন দেখিয়েছেন। আমরা তখন ছাত্র নেতারা ছিলাম, তখন তারা হচ্ছে গিয়ে জাতীয় নেতা ছিল, তো আমাদেরকে তারা স্বপ্ন দেখিয়েছিল, 11 দলের স্বপ্ন দেখিয়েছিল, বাম গণতান্ত্রিক ফ্রন্টের স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু সেই স্বপ্নগুলো মাঝপথে রেখে দিয়ে তারা খুব শর্টকাটে ক্ষমতার মসনদের কাছাকাছি চলে যায়, মন্ত্রী এমপি হয়ে চলে যায় আর কি। ফলে বামপন্থার রাজনীতিটা দুর্বল হয়ে যায়। বামপন্থার রাজনীতিতে তেজস্বিতার কথা বলেছেন না, সেই জায়গায় একটা তারা অনেকটা ভেঙে চুরে ওখানে চলে যায়। চলে যায় কি হয়েছে? চলে যায় না পেরেছে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের পক্ষে রাখতে। ফলে এই পাঠ্যপুস্তক থেকে ধর্মনিরপেক্ষ লেখকদের লেখা, অসাম্প্রদায়িক লেখকদের লেখা বা অমুসলিম লেখকদের লেখাও তো হচ্ছে গিয়ে আমরা দেখেছি পাঠ্যপুস্তক থেকে বাদ পড়ে গেছে। হেফাজতের দাবিতেই শেখ হাসিনার আমলেও তো পাঠ্যপুস্তকে এই পরিবর্তনটা ঘটনা হয়েছিল, এই সাম্প্রদায়িকীকরণটা করা হয়েছে। ফলে এদের কাছে যে আত্মসমর্পণ, এদের কাছে কখনো আত্মসমর্পণ করেছে বিএনপি, একটু বেশি করেছে, আর একটু কম করলেও আওয়ামী লীগও করেছে। ওই এই যে আত্মসমর্পণ করা, আবার ওই যে দেখেন যে আমেরিকা, ওই যে আমেরিকার একটা বিশাল ভালো অবদান ছিল আপনাদের এই আমাদের এই অভ্যুত্থানের অন্তরালে আর কি, যেটা আজকে নেতাদের, আজকেও এনসিপির গতকাল এনসিপির নেতৃবৃন্দ দেখা করেছেন মার্কিন দূতাবাসের সাথে, এবং তারা সেখানে যারা কনভিন্স করার চেষ্টা করেছেন যে তারা যে এনসিপি জামাত জোট গঠন করেছে সেই জোটটি আসলে সেরকম কোনো জোট না, বা সেই জোটটা কেন করেছে তার জবাবদিহিতা তাদের কাছে তারা করে এসছে আর কি মার্কিন দূতাবাসে। কেন সেই জবাবদিহিতা করে আসলো? কারণ এই এনসিপি যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতেছে, সেই বন্দোবস্তটা আসলে পুরনো বন্দোবস্ত, যেই বন্দোবস্তটা শুরু হয়েছিল 1975 সালের পর থেকে, খন্দকার মোস্তাকের হাত দিয়ে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত শুরু হয়েছিল, যেটা প্রায় 50 বছর 51 বছরের পুরনো বন্দোবস্ত। সেই বন্দোবস্তটার মধ্যেই কিন্তু হচ্ছে পরবর্তীতে বিএনপি হারছে, বিএনপির জন্ম হয়েছে, বিএনপি হারছে, এরশাদ হারছে, ইভেন কি 96 সালে 21 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তারাও সেই বন্দোবস্ত ভাঙে নাই। তারা যখন সেই বন্দোবস্ত ভাঙে নাই, ওই আমেরিকা বাংলাদেশের স্বাধীনতাকে দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়ার জন্য সপ্তম নৌবহর পাঠিয়েছিল। এই হলো সেই আমেরিকা। এই আমেরিকা, এই মার্কিন সাম্রাজ্যবাদেরই পাপেট হচ্ছে আমাদের মহান এই নোবেল লরিয়েট সাহেব, ঠিক আছে? তিনি দেখেন কোনো কিছুতেই খেপেন না, কোনো কিছুতেই রাগ করেন না, কোনো কিছুতেই তিনি হচ্ছে জোরদার করেন না, খালি একটা ব্যাপারে তিনি খুব রিজিড, তাহলে বাংলাদেশের বন্দর দিয়ে দিতে হবে বিদেশিদের কাছে, বিদেশিদের কাছে দিতে। যেমন আমার
ছোট ছিল, ক্লাস 7 পড়ে। আমার ভেনেজুয়েলা ছেলে প্রশ্ন করলো আমাকে যে বাবা আমাদের তো তেল নাই, আমাদের তেল নাই, তাই আমাদের দেশ আমেরিকা কখনো ইয়া করবে না, কি ভেনেজুয়েলার মতো করবে না। আমি বললাম না রে বাবা, আমাদের প্রচুর গ্যাস আছে, আর ওই বঙ্গোপসাগরের তলায় আমাদের প্রচুর সম্পদ আছে। কয়, তাহলে আমাদের দেশ ওরা এরকম করে না কেন? আমি বলি, কে বলছে করে না? ওরা করে, ওরা করে, কিন্তু অত কঠিন ভাবে করতে হয় না আর কি। আর ওটা যদি ভালোভাবে করার জন্যই ওদের এই মুহূর্তে বাংলাদেশের বন্দরগুলো দরকার। ওটা ভালোভাবে করার জন্য এখন দরকার হচ্ছে আপনার হচ্ছে বঙ্গোপসাগর, সেন্ট মার্টিন, এই জায়গায় তাদের একটা আধিপত্য বিস্তার করার জন্য। তো এই হচ্ছে গিয়ে বিষয়। এই বিষয়ের কারণে, এই বিষয়ে দেখেন আওয়ামী লীগের বিএনপির মধ্যে খুব বেশি পার্থক্য নাই, এমনকি জামাতের সাথেও খুব বেশি পার্থক্য থাকে না। তখনই প্রশ্ন হয়ে ওঠে একটি বিকল্প রাজনীতি, তখনই একটা বিকল্প রাজনীতি প্রশ্ন হয়ে ওঠে। আমরা যখন গার্মেন্টস এর মানুষদেরকে নিয়ে আন্দোলন করি, আমরা তখন আদমজি জুট মিল বন্ধ না করার জন্য আন্দোলন করি, তখন কিন্তু ভাই আমরাই একটা পক্ষ থাকি, আর আওয়ামী লীগ, জামাত, বিএনপি, জাতীয় পার্টি এরা আরেকটা পক্ষ হয়ে যায়। ফলে এটাই বিকল্প, মেহনতি মানুষের পক্ষে থাকাটাই বিকল্প।